রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় ২৯ দিন। ফাঁসির পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ত্রয়োদশ নির্বাচনে ভোটার ১৫ কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি, আপত্তিতে ঝুলে গেল আমজনগণ পার্টির নিবন্ধন। দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ দুদকের। সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ৬.৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ আদালতের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে রাতে বাংলাদেশ ভারত মহারণ জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। লোকে লোকারণ্য স্টেডিয়াম, ২২ বছরের আক্ষেপ ঘোচাতে চান সমর্থকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র ২৯ দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া ৩ সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র ২৯ দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই দুই আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ ১৪০০ ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। ১৫ মাসের মাথায় মানবতা বিরোধী ৪ অপরাধী মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে।
মৃত্যুদণ্ড হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সবসময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ার সাতমাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে 3,000 কোটি প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের বই, কৃষকদের সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের শীতের পোশাক বিতরণ করা হয়। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000 লাখ। নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এনসিপি ও বাসদ মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত 1 মাস আগে যেসব ব্যক্তির বয়স 18 বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে 23 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা। ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। টোটাল সংখ্যাটা বললাম, এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907, 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042, 6,28,79,042। আর হিজরা তৃতীয় 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি, এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে 40,000 নয় আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার।
সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রাইস। পঞ্চগড় থেকে দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সংবাদের পরের অংশে। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবেই পল্লবীতে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহানগর দক্ষিণ যুবদলের মত বিনিময় সভায় কিবরিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে দেশে মবক্রেসি চালু হয়েছে অভিযোগ করে যুবদল সভাপতি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেন যুবদল সাধারণ সম্পাদক। গোলাম কিবরিয়াকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। এতটুকু অন্ততপক্ষে আপনারা বুঝেছেন যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। একটি মহল নির্বাচনকে বানচাল করতে চায়। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এদিন বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আর সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আমাদের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও 182 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে 3 ধাপে যুক্তরাজ্য রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার মিলিয়ে 1360 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে 14.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআর সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সিসার ব্যবসা, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেলিভারি, এমন একটি চক্রের হোতাসহ 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে 18 কেজি সিসা। অনলাইনে যে সিসা বিক্রি করছে, দেখেন এখানে
গাড়িতে বসেই চলছে আয়োজন, পোর্টেবল ডিভাইসে নানা উপকরণ সাজিয়ে মুহূর্তেই তৈরি সীসা। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপে চলছে কেনাবেচা। এমনই একটি চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ক্রেতা সেজে চক্রের হোতা আব্দুল আলী ওয়াসিফ সহ 2 জনকে আটক করে ডিএনসি। উদ্ধার করা হয় 6 বছরের মধ্যে সবচেয়ে বড় চালান। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে। দোকানের মালিক আব্দুল আলী ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা ডেলিভারি দিয়ে আসছিল ওয়াসিফ। ডেলিভারির কাজে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এদিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি থেকে 1050 পিস ইয়াবাসহ 1 চিকিৎসক ও 1 মাদক কারবারি এবং উত্তরায় 6000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামপুর থেকে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদকসহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাদক ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অস্ত্র ব্যবহার করছিল চক্রটি। অস্ত্রের উৎস খুঁজে বের করতে কাজ করছে তারা। দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় মাদক কারবারে জড়িত টিটু, শানু ও শামীম। ব্যবসা নিয়ন্ত্রণে হর হামেশা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে চক্রটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়া এই 3 মাদক কারবারের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি পিস্তল, 60 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক। ব্রিফিংয়ে পুলিশ জানায়, মাদক ব্যবসা টিকিয়ে রাখতে নিয়মিত অস্ত্র ব্যবহার করত চক্রটি। অস্ত্রগুলো ভাড়া দিয়ে থাকে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎপত্তি ও উৎস নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র, সেগুলোর সঙ্গে মিল আছে কিনা তাও পরীক্ষা করছে ডিবি। জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখব যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। অবশ্যই আমরা এটি দেখব যে কোন পথে অস্ত্রগুলো আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের বিষয়ে 7 কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদার সামনে রেখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন। তবে ভুইফোর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগে এই সরকারের আমল না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা, এক যুগেও প্রকাশ হয়নি সাময়িকী। তবুও 2 খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেওয়া অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া ৩০,০০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় ৮,০০০ টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত, তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি ১৫০ টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ ১৫০ টাকা আদায় করা হয়। বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও ১৩ বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন ১৩ বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। নির্দেশনা জারির ৬ বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে ১২০০ টাকা। আমাদের যেখানে ২৫ টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন ১২০০ টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। কিছু সংখ্যক শিক্ষকরা এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। সরকারিকরণের নির্দেশনা জারির পর ২০১৯ সালের নভেম্বর থেকে সব পদোন্নতি স্থগিত রাখার কথা থাকলেও বিগত সরকারের আমলে ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে পদোন্নতি নিয়েছেন ৭ জন শিক্ষক। ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে ২০২০ সাল থেকে ৬ জন শিক্ষক প্রায় ৪৩ লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা স্বচ্ছতার আওতায় আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর, যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে, এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে রেজুলেশন অনুযায়ী শিগগিরই সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র অভিজ্ঞ সদস্য নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। এতে ৫ ব্যাংকের আমানতকারীদের ভোগান্তি দ্রুত কাটবে বলে আশা সংশ্লিষ্টদের। ৫টি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করতে গত ৯ নভেম্বর কার্যক্রম পরিচালনার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। একই সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান করে ৭ সদস্যের পরিচালনা পর্ষদ করে মন্ত্রণালয়। এতে অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সহ যাদের নিয়োগ দেওয়া হয় তাদের কারণেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা। এমন পর্যায়ে প্রশ্ন ওঠে, দুর্বল ব্যাংকের কবল থেকে আমানতকারীদের উদ্ধারে অনভিজ্ঞদের দিয়ে শুরু করা নতুন ব্যাংকটি কতটা ফলপ্রসূ হবে? এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে। প্রাথমিকভাবে যেহেতু একটা আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে,
তড়িৎ। এই কারণে তারা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করে পাঠিয়েছে। মুখপাত্র জানান, ব্যাংক রেজুলেশন অনুযায়ী শিগগিরই সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। অচিরে আপনারা দেখবেন পর্ষদে একটা ভারসাম্য আছে এবং এই ব্যাংকটি অভিজ্ঞ প্রাইভেট এবং পাবলিক সেক্টর লোকের সমন্বয়ে একটা অভিজ্ঞ পর্ষদ দ্বারা সুশাসিত হবে এবং ঘুরে দাঁড়াবে। এদিকে আরজিএসসি থেকে নতুন ব্যাংকের নামের ছাড়পত্র হলে বরাদ্দ করা অর্থ সেই ব্যাংকে জমা হবে। এতে আমানতকারীদের ভোগান্তি দ্রুতই কাটবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শুল্কযুদ্ধের মধ্যেই চলতি অর্থবছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে, তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। অন্তরাসেন, সময় সংবাদ। বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট BWGED। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিতে 12 দফা নাগরিক ইশতেহার তুলে ধরেন জোটের নেতারা। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, নতুন করে আর কোনো কয়লা, গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়া যাবে না। 2041 সালের মধ্যে 40% ও 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালায় পরিমার্জন করে সকল ধরনের বিদ্যুৎ ক্রয় চুক্তি তথ্য অধিকার আইনের আওতায় উন্মুক্ত করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং বিদ্যুৎ খাত থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে তা চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থ মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ।
এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। এবার রংপুর বিভাগের খবর। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে আগামী বছরই নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন। তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয়। 4টা বেডে থেরাপি দেওয়া, না হলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিএলটা পিছিয়ে যাচ্ছে। পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হবে। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো। সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গের একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি।
জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এদিকে পশ্চিম তীরের আল জাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম, গাড়ি ও গোডাউন। এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। বিরোধী নেতা ইয়াইর লাপিদের অভিযোগ, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যমূলক পদক্ষেপ, কারণ বিচার বিভাগীয় তদন্তে তার ব্যর্থতা ফাঁস হয়ে যাবে। এদিকে আরও বিতর্ক তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলছেন, জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনের শীর্ষ নেতাদের হত্যা করা উচিত। এমনকি তার দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আটকানোর সেলও প্রস্তুত রয়েছে। ইসরায়েলি রাজনীতিতে এ মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বাংলাদেশ মহারণ কিছুক্ষণ পর। বিগত দিনে কিছু ভুল হলেও এবার তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ের কাবরেরা, যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। সো ইটস গোনা বি আ ম্যাচ লাইক দ্যাট। রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ের কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন, হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game. It's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা। যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ের কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বাংলাদেশ মহারণ দেখতে এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। ফাহিম।
সাউথ এশিয়ান ডার্বি যেটা বাংলাদেশ ও ভারত ম্যাচ, সেই ভারত ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু জাতীয় স্টেডিয়াম ঢাকায় এরই মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমর্থকরা শেষ মুহূর্তে, ম্যাচ শুরুর এখনও আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি, এখন পর্যন্ত আসলে সমর্থকরা মাঠে প্রবেশ করছেন। আসলে নিরাপত্তার যে বলয়, সেই বলয়টা আসলে অনেক বেশি, বিভিন্ন ধাপ পার হয়ে আসলে সমর্থকদেরকে মাঠে প্রবেশ করতে হচ্ছে। আসলে সমর্থকদের সঙ্গে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, তারা বলছেন যে আজকের ম্যাচ যেহেতু বাংলাদেশের বছরের শেষ ম্যাচ বাংলাদেশ ফুটবল দলের, সেই ম্যাচটা আসলে জয় দিয়ে তারা রাঙিয়ে রাখতে চান। আসলে বাংলাদেশ দলের যেই কোচ, সেই কোচের ট্যাকটিক্স এবং সেই কোচের কৌশল, একাদশ নির্বাচন নিয়েও কিন্তু তারা সমালোচনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের একটাই দাবি যে আসলে ভারতের বিপক্ষে আসলে যাদেরকে আর্চ রাইভাল হিসেবে ধরা হয় বাংলাদেশ দলের, যে রাইভালকে আসলে যেহেতু হারাতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তাদের। আমরা যদি আসলে আজকের যে ম্যাচের যে একাদশ, সেই একাদশ নিয়ে যদি একটা কথা বলতে চাই, আজকের ম্যাচের একাদশে কিন্তু হয়তোবা একটি পরিবর্তন আসতে পারে। সমিত সোম, যিনি আসলে নেপালের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি, তিনি হয়তো এই ম্যাচে ইনক্লুড হতে পারেন, এবং কি বাংলাদেশ দলের যেই শক্তিশালী করতে আরো কিছু হয়তো বা একাদশ আনতে পারেন হাবিয়ার কাবরেরা। এছাড়া আসলে ভারতের যে রায়ান উইলিয়ামসের কথা, আসলে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এই ম্যাচ ঘিরে। সেই রায়ান উইলিয়ামস কিন্তু এই ম্যাচে পাচ্ছেন না, যেহেতু তিনি ফিফার ছাড়পত্র পাননি, সেই ক্ষেত্রে তিনি আসলে এই ম্যাচে খেলতে পারবেন না। ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। জানছিলাম স্টেডিয়াম এলাকার এই মুহূর্তে দর্শকদের প্রবেশ করার খবরাখবর। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ক্রিকেটারের 100 টেস্ট খেলা অনেক বড় অর্জন। 2 দশকের টেস্ট ক্যারিয়ার মুশফিকুর রহিমের, যে পথটা মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল। এটা শুধু মুশফিক নয়, দেশের ক্রিকেটের ইতিহাসের জন্য একটা বড় উপলক্ষ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 100 টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বাংলাদেশের একজন 100 টেস্ট খেলছেন, কিভাবে ডিসক্রাইব করবেন বিষয়টা? হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট। আপনারা জিনিস চিন্তা করেন, মুশফিকের আগে যারা ডেবু করেছে তারা 100তম টেস্ট খেলে রিটায়ারও করে ফেলেছে। অ্যালেস্টার কুক ফর অ্যান এক্সাম্পল। বাট মুশফিকের জন্য এই রোডটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বিকজ অনেক সময় এমন সময় ছিল বছরে 1টা টেস্ট হইতো, 2টা টেস্ট হইতো, 1 বছর কোনো টেস্ট নাই, আবার 2টা টেস্ট, এভাবে করে করে একটা ব্যক্তি নিজেকে ফিট রেখে, তার পারফরমেন্স ঠিক রেখে 100টা টেস্ট ম্যাচ সে যদি কমপ্লিট করতে পারে, এটা নট অনলি ফর মুশফিকুর রহিম, ইট ইজ আ ম্যাটার অফ সেলিব্রেশন ফর বাংলাদেশ ক্রিকেট। এটা একটা সেলিব্রেশন হওয়া উচিত যদি মুশফিক 100টা টেস্ট কমপ্লিট করতে পারে। ইটস এ হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। সো আই রিয়েলি উইশ যে সে হেলদি থাকুক, ফিট থাকুক, আর এই ফিটটা সে অবশ্যই অ্যাচিভমেন্ট করুক। ডেফিনেটলি আই উইল বি দেয়ার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার, যারা টেস্ট ক্রিকেটার ছিলেন, প্লাস যারা টেস্ট ক্রিকেট খেলনে নাই, তাদের প্রত্যেকটাই মাঠে উপস্থিত থাকা উচিত, জাস্ট টু সেলিব্রেট যে সামওয়ান ফ্রম বাংলাদেশ ইজ প্লেইং 100 টেস্ট। ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার খবর। অগ্রহায়ণের প্রথম দিন থেকে বরেন্দ্র জনপদে শুরু হয় ধান কাটা মাড়াই, আর এই উৎসবকে আরও রঙিন করতে বিভিন্ন স্থানে বসে গ্রামীণ মেলা। মেলায় শোভা পায় ঐতিহ্যবাহী নানা পণ্যসহ বাহারি সব খাবার। নবান্ন মানেই কৃষকের ঘরে গোলা ভরা নতুন ধানের ঘ্রাণ, সঙ্গে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা, ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। নবান্নের আমেজ লেগেছে নওগাঁয়। পত্নীতলায় বসেছে 7 দিনব্যাপী নবান্ন মেলা। রসকদম, কালোজাম, চমচম, থরে থরে সাজানো এসব মিষ্টি টানছে ক্রেতাদের দৃষ্টি। আর শিশুদের জন্য রয়েছে রঙিন মাটির খেলনা, বাহারি সব প্রসাধনী সামগ্রীর দোকান। এই নবান্ন অনুষ্ঠানে প্রত্যেকটা গ্রামের মানুষের আত্মীয় স্বজনরা এখানে আসে, সবাই মিলে এসে আনন্দ করা হয়। এখানে পঞ্চ মিষ্টি আছে, ছানার মিষ্টি আছে, রসমালাই, তারপর জিলাপি। নবান্ন উৎসবটি জাঁকজমকভাবে প্রতি ঘরে ঘরে আমাদের আনন্দের বার্তা বয়ে যায়। অন্যদিকে জয়পুরহাটে আয়োজন করা হয় বিশাল মাছের মেলা। মেলাকে ঘিরে আশেপাশের অন্তত 20টি গ্রামের আত্মীয় স্বজন ও জামাই মেয়েদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এ মেলায় দেশীয় মাছ সহ 35 কেজি পর্যন্ত মাছ দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয় এ মেলায়। নবান্ন উপলক্ষে আমাদের পাঁচশিরা বাজার প্রতি বছর মেলা বসে, একদিনের মেলা, এবং আমাদের এখানে প্রায় মনে করেন যে কোটি কোটি টাকার মাছ লেনদেন হয় এখানে। এই মেলা থেকে তারা মাছ ক্রয় করেন, মাছ ক্রয় করে নিয়ে শ্বশুর বাড়িতে যান। তারা আনন্দ ফুর্তির মাধ্যমে
সকল আত্মীয় স্বজনকে নিয়ে তারা এটা খাওয়া দাওয়া করেন। মানুষের মাঝে উৎসব উদ্দীপনা ছড়িয়ে দিতে আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এই মেলার আয়োজন বলছেন আয়োজকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এবার প্রাকৃতিক সৌন্দর্যের খবর। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তেঁতুলিয়ার ডাকবাংলোতে ভিড় করছেন পর্যটকরা। সোহাগ হায়দারের রিপোর্ট। একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো। বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক কিছু, অনেক ভালো পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় 29 দিন। সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ত্রয়োদশ নির্বাচনে ভোটার 13.25 কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। আপত্তিতে ঝুলে গেল আম জনগণ পার্টির নিবন্ধন। এই ছিল 5টার সময় সংবাদে। বাংলা সময় নিয়ে ফিরছেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।